অস্ট্রেলিয়ায় টাইগারদের গর্জন, ডারউইন টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় বাংলাদেশের। ম্যাচ সেরা হাসান মাহমুদ, প্রধানমন্ত্রীর অভিনন্দন। অনেক অনেক দোয়া থাকবে, আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। কৃতিত্ব খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্টের। Each and every credit must go to him. There is nobody else who should take this credit. Absolutely, it's for the team, management and the selectors. জনগণকে পেছনে রেখে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়, কিশোরগঞ্জে বললেন প্রধানমন্ত্রী। সমগ্র বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী, তাদেরকে পেছনে ফেলে কখনো দেশ এগিয়ে যেতে পারে না। যারা বিভ্রান্তি সৃষ্টি করছে তারা ১৭ বছর রাজপথে ছিল না। কথা দিয়ে কথা রাখছে বিএনপি সরকার, ইতিবাচক পরিবর্তনের পথে বাংলাদেশ। ৬ মাস পর মন্ত্রিসভা পুনর্গঠনের আলোচনা। মন্ত্রীরা যারা আছেন, মন্ত্রণালয়গুলো যা আছে সেগুলোর পারফরমেন্স ইভ্যালুয়েট করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল ঘোষণা যে কোনো সময়, জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। অর্থনৈতিক চাপ মোকাবিলায় নানা পরিকল্পনা। অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী। হাসিনাকে দ্রুত প্রত্যর্পণ সহ দিল্লিকে ২ শর্ত ঢাকার। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ইসির। বিধিসম্মত ১১ দলীয় অলি আহমদের প্রার্থিতাও। এবং ইন্দোনেশিয়ার ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩, ৩ শতাধিক আফটার শকে ব্যাহত উদ্ধার কার্যক্রম, প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ইতিহাস গড়ল বাংলাদেশ। অজিদের তাদের ঘরের মাঠেই ৯ উইকেটে হারালো টাইগাররা। সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ম্যাচ সেরা হয়েছেন হাসান মাহমুদ। এই বিজয়ে লেখা হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম গৌরবময় অধ্যায়, যে জয়ের সাক্ষী হয়ে থাকলো পুরো ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার মাটিতে মাইটি অজিদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস লিখল বাংলাদেশ। যে ইতিহাসে কখনো ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বোলারদের শাসন করেছে তানজিদ তামিম, নাজমুল শান্তরা, আবার বল হাতে অজিদের ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছেন হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজরা। ডারউইন টেস্টের শুরু থেকে শেষ কোন সেশনেই যেন টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। প্রথম দিন থেকেই শুরু হয় বাংলাদেশের দাপট। বল হাতে আগুন ঝরিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে প্রথম আঘাত হানেন হাসান মাহমুদ। তার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় প্যাট কামিন্সের দল। আর ইতিহাসের পাতায় নিজের নাম লেখান হাসান, একাই শিকার করেন ৬ উইকেট। জবাবে ব্যাট হাতে বাংলাদেশ আরও দাপুটে। অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটিং প্রদর্শনীতে ৪২৬ রান স্কোরবোর্ডে যোগ করে টাইগাররা। গড়ে ২২৮ রানের বিশাল লিড। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরির ইতিহাস করেন তানজিদ হাসান তামিম। সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮২ এবং মেহেদী হাসান মিরাজের কার্যকরী অর্ধশতক। সব মিলিয়ে অজিদের উপর চেপে বসে টাইগাররা। বাংলাদেশের বিশাল লিডের চাপ সামলাতে নেমে আরো বিপর্যস্ত প্যাট কামিন্সের দল। হাসান মাহমুদের আগুনের পরে এবার অজিদের টুটি চেপে ধরেন মেহেদী হাসান মিরাজ। একের পর এক উইকেট তুলে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে তৈরি করেন ধস। তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়েও একাই লড়াই করে যান ক্যামেরুন গ্রিন। তার দুর্দান্ত সেঞ্চুরিও শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি অস্ট্রেলিয়াকে। মিরাজের ফাইফারে ২৮২ রানেই থামে অজিদের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। ইতিহাস তখন হাতছানি দিচ্ছে, প্রয়োজন মাত্র ৫৭। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সবচেয়ে স্মরণীয় এক জয়ের জন্য। শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারিয়ে কিছুটা শঙ্কা, কিন্তু এবারও ভয়কে জয় করে টাইগাররা। মমিনুল হক ও সাদমান ইসলামের দৃঢ় ব্যাটিংয়ে সেই শঙ্কা পরিণত হয় উৎসবে। শেষ পর্যন্ত মাইটি অস্ট্রেলিয়ার দুর্গ চূর্ণ বিচূর্ণ করে তাদের ঘরের মাঠে ৯ উইকেটের ঐতিহাসিক জয় বাংলাদেশের। টাইগারদের এই জয় প্রমাণ করে দিয়েছে সামর্থ্য আর আত্মবিশ্বাস থাকলে প্রতিপক্ষ যত বড়ই হোক ইতিহাস বদলে দেওয়া সম্ভব। আবরার আল দাইয়া, নিউজ 24। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের টেস্ট ঐতিহাসিক এই জয়ের পর বাংলাদেশ দলের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিনন্দন জানিয়েছেন দলের খেলোয়াড়, কোচিং স্টাফ সহ সংশ্লিষ্ট সবাইকে।
দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ইতিহাস লিখল বাংলাদেশ। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল টাইগাররা। অজিদের ঘরের মাঠে এমন জয়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে যোগ করল নতুন এক গৌরব গাথা। ঐতিহাসিক এই জয়ের পরেই বাংলাদেশ দলের সঙ্গে ভিডিও কলে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে যুক্ত হয়ে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে দলের খোঁজ খবরও নেন সরকার প্রধান। বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। সবার শরীর ভালো আছে তো? সবাই ইন গুড হেলথ? ঠিক তো হবে, হ্যাঁ স্বাভাবিক। বাংলাদেশ দলের এমন দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরের টেস্টেও ভালো খেলার প্রত্যাশা জানিয়ে সিরিজ জয়ের এই সম্ভাবনাকে চূড়ান্ত সাফল্যে রূপ দেওয়ার আশা প্রকাশ করেন তিনি। দেখলাম নিউজে। এক্সিলেন্ট এক্সিলেন্ট। বগুড়ার না, ও বাংলাদেশের ছিল। বগুড়ার না, বাংলাদেশের ছিল। হি রিপ্রেজেন্ট বাংলাদেশ, নট বগুড়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে 2017 সালে মিরপুরে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এবার টেস্ট র্যাঙ্কিং এর 1 নম্বর দল অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা। আবরার আল দাইয়ান, নিউজ 24। এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের কৃতিত্ব ক্রিকেটার, কোচ ও পুরো টিম ম্যানেজমেন্টকে দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। অজিদের বিপক্ষে অসাধারণ জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে বলে মনে করেন তিনি। To win the game and প্রত্যেকটা সেশন উইন করা, it's not about only winning but just to win every session in this 4.5 day or 4 day যাই বলে was a remarkable achievement by the team. And as I just mentioned there, that each and every credit must go to him. There is nobody else should take this credit. Absolutely, it's for the team, management and the selectors. জনগণকে পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জ সফরে পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যারা বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে তারা 17 বছর রাজপথে ছিল না। এর আগে আরেকটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার সরকারের অব্যবস্থাপনার কারণেই বিদ্যুৎ ও জ্বালানির অভাবে দেশের মানুষ কষ্ট পাচ্ছে। সরকার গঠনের পর প্রথমবার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্ড গ্রহণ করছে বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম মুয়াজ্জিন ও অন্য ধর্মগুরুদের ভাতা প্রদান করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, জনগণকে পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। যারা বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে তারা 17 বছর রাজপথে ছিল না। আন্দোলনে বিএনপি সহ বিএনপির সাথে যেই রাজনৈতিক দলগুলি মাঠে ছিল তাদের নেতাকর্মীরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছে, যারা বলছে জনগণকে যারা বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি সরকারের বিরুদ্ধে, তাদেরকে আমরা রাজপথে বিগত 17 বছর দেখি নাই। এর আগে কিশোরগঞ্জ পৌঁছে পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয়দের সঙ্গে। জানান, পর্যায়ক্রমে দেশের সব নদী ও খালে মাছের পোনা ছাড়া হবে। প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার কারণে দেশে এখন বিদ্যুৎ ও জ্বালানির সংকট। স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে। তাদের আনপ্ল্যান্ড, অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। এই আগামী 27 তারিখে দেশের মানুষের সামনে জাতীয় সংসদের মধ্যে উপস্থাপন করবে কিভাবে আমরা ইনশাআল্লাহ আগামী 10 বছর এই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করব। এরপর কটিয়াদি উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরে কটিয়াদি আচবিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। বিদেশি নিত্য নতুন পণ্যের বাজার খুঁজে বের করে আমি উদ্যোক্তা বা ব্যবসায়ীদের প্রতি আন্তরিক আহ্বান জানাই। সরকার 5 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত গ্রান্ট দেবে, ঋণ নয়, গ্রান্ট দেবে। 12 ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর 6 মাস পূর্ণ করল বিএনপি সরকার। এই সময়ের মধ্যে
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বেশ কিছু নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার। আগামী দিনে বাকি সব নির্বাচনী ওয়াদা পূরণে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, কিশোরগঞ্জ। দর্শক, দায়িত্ব নেওয়ার পর 180 দিন পার করলো বিএনপি সরকার। এই বিষয়ে থাকছে আমাদের বিশেষ আয়োজন, আর আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল কলি। জি ফয়সাল, ধন্যবাদ আপনাকে। একই সাথে একটু দর্শকদেরকে বলে রাখি যে আজকে সারাদিন নিউজ 24-এর বিশেষ এই আয়োজন সরকারের 180 দিন, আমরা সহকর্মীরা আপনাদের সঙ্গে ছিলাম। মূলত সরকারের 180 দিন পূরণ হবার পর সরকার আসলে কেমন করলো সেই মূল্যায়নটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চেয়েছে পুরো নিউজ 24 টিম। একটি দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, সেই সাথে অন্তর্বর্তী সরকারের মেয়াদ পেরিয়ে 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হয়েছে জাতীয় নির্বাচন। আর সেই নির্বাচনে সরকার ম্যান্ডেট পেয়েছে, অর্থাৎ বিএনপি তারেক রহমান ম্যান্ডেট পেয়ে, জনগণের ম্যান্ডেট পেয়ে এই ক্ষমতা নিয়েছে। এবং তারপর থেকে কিছু কথা দিয়েছিল 180 দিনের সরকার, যে কি কি দায়িত্ব সরকার পালন করবে জনসাধারণের মধ্যে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গ্যাস এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। একই সাথে অর্থনীতি স্থিতিশীল করতে চেয়েছে এই সরকার। কতটা পারলো এই সরকার, তাই নিয়ে আমাদের বিশ্লেষণে সরকারের 180 দিন। কথা দিয়ে কথা রাখার সংস্কৃতিতে ভরপুর ছিল, কথা দিয়ে কথা না রাখার সংস্কৃতিতে মূলত ভরপুর ছিল এই দেশের রাজনীতি। বিএনপি সরকারের 6 মাসে এখন সেই চিত্র ভিন্ন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানান কর্মসূচিতে চলছে প্রতিশ্রুতির বাস্তবায়ন। অর্থনীতিতে চাঙা করা, আইন শৃঙ্খলা এবং বিচার বিভাগের উপর আস্থা ফেরানো, আন্তরিকতার চোখেও দেখ পড়ার মতো। বিশ্লেষকরা মূলত বলছেন এমন আন্তরিকতা বেশ ইতিবাচক। আমাদের সহকর্মী সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 24-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 1.5 বছর পর নতুন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে 2 দশক পর আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি। বিপর্যস্ত অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, অস্থির আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে উত্তরণ আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের চ্যালেঞ্জ নিয়ে শুরু হয় পথ চলা। এই দেশটা আমাদের সকলের দেশ। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই 12 লাখ কৃষককে 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মৌকুফের সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করে বিএনপি সরকার। প্রথম 6 মাসেই পাইলট প্রকল্পের মাধ্যমে ফ্যামিলি কার্ড পেয়েছে 70,861 পরিবার। চলছে কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড বিতরণ। প্রবাসী কার্ড চালুর উদ্যোগও রয়েছে। 5 বছরে খনন হবে 20,000 কিলোমিটার খাল। প্রথম 6 মাসেই সম্পন্ন 1,204 কিলোমিটার খনন। বন্ধ সরকারি কারখানা ও শিল্প প্রতিষ্ঠান পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 55 লাখ পরিবার মাত্র 15 টাকা কেজি দরে চাল পেয়েছে। ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের উপাসকদের জন্য বিশেষ মাসিক ভাতার ব্যবস্থাও করেছে সরকার। 5 বছরে 5,000 মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ পাওয়ার চিন্তা সরকারের। পরিকল্পনার অংশ হিসেবে বছরে 1,000 মেগাওয়াট হারে বাস্তবায়নের উদ্যোগ শুরু হয়েছে। দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বহুল প্রত্যাশিত পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উত্তরাঞ্চলে তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের সরকারের দৃঢ়তার কথাও ঘোষণা করা হয়েছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের বিশাল সামাজিক কর্মসূচিও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফেরাতেও রয়েছে কার্যকর পদক্ষেপ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় 19 দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্যদিবসের মধ্যে সম্পন্ন করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের নজির স্থাপিত হয়েছে। দেশের অর্থনীতি শক্তিশালী করতে জনমুখী বাজেট প্রণয়ন করেছে সরকার। সুপরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থাপনার ফলে মূল্যস্ফীতি কমে এখন 8.32%। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 36.66 বিলিয়ন ডলার। দেশের বিপুল জনগোষ্ঠীর দিকে যদি আমরা তাকাই, ওনাদের আশা, আকাঙ্ক্ষা এবং আবেগকে ধারণ করে রাষ্ট্র পরিচালনায় অনিশ্চয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেমন তারেক রহমানের বিএনপি সরকার।
এই রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন 6 মাস সরকারের সাফল্য ব্যর্থতা মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় নয়, তবে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিএনপি সরকারের আন্তরিকতা ইতিবাচক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার তাদের যে সকল অঙ্গীকার ছিল, কমিটমেন্ট ছিল ম্যানিফেস্টোতে, সেগুলো কিন্তু পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছে এবং এগুলো দৃশ্যমান। দেশে নানামুখী সংকটের মধ্যেও প্রথম 6 মাসে নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নে অনার্স পর্যন্ত ছাত্রীদের শিক্ষা সম্পূর্ণ ফ্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, ফ্রি ওয়াইফাই সুবিধা এবং পুষ্টিকর মিড ডে মিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নতুন ও তরুণ ব্যবসায়ী উদ্যোক্তাদের স্টার্টআপ সহযোগিতা করার জন্য 500 কোটি টাকার তহবিল গঠন এবং গ্রামীণ স্বাস্থ্যসেবা জোরদারে উপজেলা হাসপাতালগুলোকে 101 শয্যায় উন্নীতকরণের ঘোষণাও এসেছে এই সময়ের মধ্যে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সরকারের 180 দিন পূর্ণ হলো এবং এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছে এবং আলোচনার মধ্যে তাৎপর্যও ছিল। মন্ত্রিসভার সদস্যদের 6 মাসের যে কাজ, সেই কাজের লক্ষ্যমাত্রা যে দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তার চুলচেরা বিশ্লেষণও হয়েছে। তবে মন্ত্রিসভা থেকে কাউকে বাদ দেওয়া হচ্ছে না, হবে দায়িত্ব পুনর্বন্টন। কাজের অগ্রগতির উপর ভিত্তি করে যে কোনো সময় মন্ত্রিসভার রদবদল বা সম্প্রসারণের ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী। একাধিক মন্ত্রী নিজেদের কাজে সন্তুষ্টির কথা জানিয়েছেন নিউজ 24-কে। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি পদে মনোনয়ন, একই সাথে মন্ত্রিসভার শূন্য পদ পূরণে দেখা দিয়েছে এক ধরনের রদবদলের সম্ভাবনাও। সহকর্মী শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদনে বিস্তারিত দেখে নিব। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। গত 17 ফেব্রুয়ারি যখন তারেক রহমানের নেতৃত্বে 49 সদস্যের মন্ত্রিসভা কাজ শুরু করে, তখনই সিদ্ধান্ত হয়েছিল প্রথম 6 মাস সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। যারা ভালো করবেন তারা তো থাকবেনই, কিন্তু যাদের কাজে ধীরগতি বা সমন্বয়হীনতা দেখা যাবে তাদের দপ্তর পরিবর্তন হতে পারে। তাছাড়া এক মন্ত্রীর কাঁধে একাধিক মন্ত্রণালয়ের চাপ কমতে পারে। মন্ত্রিপরিষদ সূত্র বলছে, এবার কাউকে মন্ত্রিসভা থেকে বাদ দেয়া হচ্ছে না, তবে দায়িত্ব পুনর্বন্টনের একটা বড় হাওয়া বইছে। বিশেষ করে কয়েকটি বিতর্কিত ঘটনা ও বক্তব্যে প্রধানমন্ত্রী বেশ বিব্রত হয়েছেন বলে আলোচনা রয়েছে। সেক্ষেত্রে রয়েছে শিক্ষামন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর নাম। ভৌগোলিক ভারসাম্য মেলাতে এবং অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে আলোচনায় রয়েছেন বেশ কিছু প্রবীণ ও তরুণ নেতার নাম। চমক হিসেবে দেখা যেতে পারে টেকনোক্রেট এবং যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদেরও। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই মন্ত্রীরা যারা আছেন, মন্ত্রণালয়গুলো যা আছে সেগুলোর পারফরমেন্স ইভ্যালুয়েট করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কোথাও যদি কেউ কোনো ক্ষেত্রে যদি সমস্যা মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভার এই পরিবর্তন বা সম্প্রসারণকে স্বাভাবিক প্রক্রিয়া বলছেন মন্ত্রীরা। এই সিদ্ধান্ত নেয়ার একক এখতিয়ার কেবল প্রধানমন্ত্রীরই। 180 দিনের কোন ক্যাবিনেট মেম্বারটা কতটুকু কাজ করতে পারলো সেটা মূল্যায়নের কারণেও তিনি করতে পারেন। তিনি হয়তো জাজ করছেন, কারণ তিনি তো একটা বাংলাদেশ দেখতে চান, তার টিমকে নিয়ে এমন ভাবে গড়তে চান যে পূর্বের ন্যায় যাতে মানুষ আর সাফার না করে। সব মিলিয়ে 6 মাসের হিসেব নিকেশ শেষ করে সরকার এখন নতুন গতিতে পথ চলতে চাইছে। লক্ষ্য অনুসারে আমি যদি বলি যে আমরা 90% সফলতা অর্জন করতে পেরেছি। আমি কাজে সন্তুষ্ট, অ্যাচিভমেন্টে সন্তুষ্ট, যে অগ্রগতি সামনে আছে হবে তাতেও সন্তুষ্ট। আমার জীবনে কোনো সেকেন্ড হই নাই, কাজে আমি এখানে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব পালন করছি। এখন নিজের নাম্বার তো নিজে দিতে পারবো না, এই নাম্বার দেশের মানুষ দিবে, আর বর্তমান সরকার যারা দায়িত্বপ্রাপ্ত ওনারা দিবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের রদবদল কেবল প্রশাসনিক কাজের গতি বাড়ানোর উদ্দেশ্যেই করা হয় না, এর পেছনে থাকে কয়েকটি সুদূর প্রসারী কৌশলগত হিসেব নিকেশও। 17 বছর পর রাষ্ট্র ক্ষমতায় এসে 6 মাস পার করল বিএনপি সরকার। এরই মধ্যে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে রাজনৈতিক প্রজ্ঞা, দক্ষতা দিয়ে তা সামলে ওঠার চেষ্টা চলছে। তবে একটি সরকারের ভালো মন্দ বিশ্লেষণ করার জন্য 6 মাস খুবই অল্প সময়। আগামী দিনগুলোতে অর্থনৈতিক সমৃদ্ধি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে সরকার সামনের দিকে কিভাবে এগোবে সেদিকে তাকিয়ে আছে সারা দেশের মানুষ। সচিবালয় থেকে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24। সরকারের 180 দিনের পর্যালোচনায় যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্ব পেয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু ছোট করে জানিয়ে দিতে চাই। দর্শক, যদিও সারাদিন ব্যাপী এই নিয়ে আমাদের আলোচনায় বিস্তারিত আলাপ আমরা করেছি, তারপরেও এই ঘন্টার খবরে কিছু খবর আপনাদেরকে জানাতে চাই। সামাজিক সুরক্ষা কর্মসূচির একটি কার্ড আমাদের কাছে আছে, একটু দেখে নিব। সামাজিক সুরক্ষা কর্মসূচির মধ্যে যেই বিষয়গুলো পড়ে, অর্থাৎ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই
সরকার সামাজিক সুরক্ষা কার্ড নিশ্চিত করে। 2026-27 অর্থ বছরের লক্ষ্যমাত্রা হচ্ছে 41 লাখ পরিবারকে 6 মাসে কার্ডগুলো বিতরণ করা। মাসিক 2500 টাকা করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। সেই সাথে এই টাকা অর্থাৎ হতদরিদ্র পরিবার, স্বাভাবিকভাবেই যারা আসলে প্রয়োজনীয়তা বোধ করেন আসলে তাদেরকেই মূলত এই টাকাগুলো পৌঁছানো হবে। সেই সাথে 2026-27 অর্থ বছরে যেটি আমাদের কাছে লেখা আছে 41 লাখ পরিবারকে এই টাকা বিতরণ করা হবে। 6 মাসে বিতরণের তাৎপর্য এই যাতে এটাকে সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হয়। আর তারপরে যদি দেখি যে পাইলট প্রজেক্ট হিসেবে 73,881 পরিবার এই কর্মসূচির আওতার মধ্যে পড়বে। পরের কার্ড দেখে নিতে চাই। মূলত সরকারের যে নীতি, সেই নীতির মধ্যে সবচেয়ে বড় মূল্যায়ন যেটা এখন হচ্ছে মানুষের কাছে, সেটা হচ্ছে যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছে। কারণ 24-এর পরে আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, সেই অবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক চিন্তা ছিল, ক্ষোভের জায়গা ছিল। নতুন সরকারের কাছে সাধারণ মানুষের সবচেয়ে বড় চাওয়া ছিল কেমন হবে সার্বিক সুরক্ষা পরিস্থিতি। দুর্নীতি, আইনের শাসন, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং পুলিশ। সফলতার জায়গাগুলো হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় অর্থাৎ ফাঁসির আদেশ, সেই সাথে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করে অপরাধ কমিয়ে আনার যে চেষ্টা, সেটাও সরকার করছে। একই সাথে শিশু রামিসা হত্যার মামলার রায় যদি বলি, স্মরণকালের সবচেয়ে দ্রুত মামলার রায় এটি হয়েছে, অর্থাৎ 19 দিনে। মেহেরপুরের শিশু ধর্ষণের মামলার রায় 29 দিনে সম্পন্ন হয়েছে, এটিও আদালতের একটি বড় প্রাপ্তি। সেই সাথে মামলা নিষ্পত্তিতে এগিয়ে থাকা জেলাগুলোকে পুরস্কার করা হয়েছে। শুধু তাই নয়, মামলা নিষ্পত্তির ক্ষেত্রে মাথায় রাখতে হবে আদালতের যেন মামলাগুলো সঠিকভাবে পর্যালোচনা করা হয়। সেই সাথে জামিনের বেইল বন্ড মিলছে মোবাইলে, অর্থাৎ প্রক্রিয়াকে আরো সহজ করতে মানুষের হাতে হাতে এখন মোবাইল প্রযুক্তির সহায়তার মাধ্যমে যাতে আদালতের সময় নষ্ট না হয়, সেই সাথে সাধারণ মানুষের ভোগান্তি যেন না বাড়ে, সে কারণেই কিন্তু জামিনের বেইল বন্ড মিলেছে মোবাইলে। একটু যদি তার পরের কার্ডটি আমরা দেখে নিই, আমাদের কাছে রয়েছে সরকারের 180 দিনে কেমন প্রধানমন্ত্রী আমরা পেলাম। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে ব্যক্তিগতভাবে সাদাসিধা জীবনযাপন করছে, যা সাধারণ সব মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। সেই সাথে তিনি সচিবালয়ে যে অফিস করছেন, শনিবারের যে ছুটি সেটিও তিনি ক্যান্সেল করেছেন আমরা জানি। রাস্তায় তিনি জনভোগান্তি করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। সেই সাথে বিরোধী দলের সাথে যে সখ্যতা, সেটিও বজায় রাখবার চেষ্টা করছেন। আর সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ আবার ফিরে আনার চেষ্টা করছেন। সরকারের এই চেষ্টা অব্যাহত থাকুক, সাধারণ মানুষ যেন আসলে সরকারের সুবিধাটা ভোগ করতে পারে, সেই প্রচেষ্টাও সরকারের মধ্যে দেখা যাচ্ছে। মূলত আজকে সরকারের 80 দিনের এই ছিল বিস্তারিত তথ্য এবং পর্যালোচনা। যারা দেখছিলেন 180 দিন সরকারের, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে মূল সংবাদে ফেরত যেতে চাই। করে আপনি অসাধারণ বিশ্লেষণ করেছেন এবং আপনাকে খুবই স্মার্ট লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। চূড়ান্ত পর্যায়ে রয়েছে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল। যে কোনো সময় আসবে ঘোষণা, এ বছরে বাস্তবায়ন, এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। এদিকে এর ফলে অর্থনীতির উপর আসা চাপ, কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি করে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি। 6 মাসে সরকারের অর্জনকে ইতিবাচক হলেও অর্থনীতি পুনরুদ্ধারকেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মুখ্য সচিব। দেশে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 18 লাখ। সবশেষ 2015 সালে এই কর্মচারীদের জন্য পে স্কেল দেওয়া হয়েছিল। এরপর 11 বছরে মূল্যস্ফীতি বাড়লেও বৃদ্ধি পায়নি সরকারের এই কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা। ফলে দীর্ঘদিন ধরেই প্রশাসনের মধ্যে এ নিয়ে দানা বেঁধেছে ক্ষোভ। সার্বিকভাবে এদিকে 6 মাস আগে দেশের অর্থনীতির দায়িত্ব নিয়ে আমির খুসরো মাহমুদ চৌধুরী প্রশাসনের কর্মচারীদের জন্য পে স্কেলের ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই শুরু অপেক্ষার পালা। এর মাঝেই রবিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার সচিবালয়ে সাংবাদিকদের জানান, শিগগিরই ঘোষণা হচ্ছে পে স্কেল বাস্তবায়ন হবে এবছরের মধ্যেই। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব। চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। বৈশ্বিক চাপে দেশের অর্থনীতির এই নাজুক পরিস্থিতিতে পে স্কেল ঘোষণা হলে মূল্যস্ফীতির উপর প্রভাব পড়বে, এমনটা স্বীকার করে প্রধানমন্ত্রীর দপ্তরের উচ্চ পর্যায়ের এই কর্মকর্তা বলেন, অর্থনৈতিক চাপ মোকাবেলা করতে নানা উপায় ভেবে রেখেছে সরকার। আমরা কর্মসংস্থান করব, তারপরে প্রোডাক্টিভিটি বাড়াবো, অনেক চ্যালেঞ্জ আছে, সেগুলো এক এক করে আমরা করবো আর কি। মেইন চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি, ব্যাংক লুটপাট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা, সবকিছুর জন্যই দায়ী হলো বিগত সরকারগুলো।
এদিকে প্রশাসনের সর্বোচ্চ পদ মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে একদিন পরই। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানতে 24 ঘন্টা অপেক্ষা করার কথাও জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। এটা একটু অপেক্ষা করেন, 24 ঘন্টার পর হয়তো জানতে পারবেন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহ দিল্লিকে 4 শর্ত দিয়েছে ঢাকা। একথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম। জানান, অনুকূল পরিবেশ তৈরি হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মুখপাত্র বলেন, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠাতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ এখন ভারতের জবাবের অপেক্ষায় আছে বলেও জানান তিনি। That a propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi. বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ ইয়াকুব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং এতে তাদের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। দুপুরে জ্বালানি খাতের শ্রমিক কর্মচারীদের হয়রানি বন্ধ এবং বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল এবং সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের জ্বালানি চাহিদা পূরণে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়টি নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জ্বালানি খাতের শ্রমিক সংগঠন। বাংলাদেশ অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব ও জেওসিএল লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সবার আগে বাংলাদেশ নীতিকেই প্রাধান্য দিতে হবে জ্বালানি আমদানির ক্ষেত্রেও। প্রধানমন্ত্রীর দেশের স্বার্থ রক্ষার যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তের প্রতি আমাদের অবশ্যই সমর্থন রয়েছে। তার মতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেয়ার আগে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণের পাশাপাশি জ্বালানি খাতের শ্রমিক কর্মচারীদের অধিকারও বিবেচনায় নেওয়া প্রয়োজন। এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে এই দেশের জনগণ আবার ক্ষতিগ্রস্ত না হয় এবং এই সেক্টরটা যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই। এদিকে জ্বালানি খাতের শ্রমিক কর্মচারীদের হয়রানি বন্ধ এবং বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে সমাবেশ করেছে বাংলাদেশ অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন। সমাবেশে বক্তারা শ্রমিকদের হয়রানি বন্ধ, অধিকার নিশ্চিত এবং জ্বালানি খাতের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে শ্রমিক প্রতিনিধিদের মতামত বিবেচনার দাবি জানান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় জোট প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দলীয় প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই করা হয়। দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন সিএসি এএমএম নাসির উদ্দিন। আগামী 20 অগস্ট হবে এই নির্বাচনের ভোট। রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রস্তাবক আব্দুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায় সহ দলীয় প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। তাদের উপস্থিতিতে মনোনয়ন যাচাই বাছাই করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন, অন্যান্য নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। মির্জা ফখরুলের নামে জমা দেয়া দুটি মনোনয়নপত্রের প্রথমটি বৈধ ঘোষণা করা হয়, দ্বিতীয় মনোনয়নপত্রটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়। পরে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার তথ্য জানায় বিএনপির প্রতিনিধি দল। সংবিধানের 70 অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগের অন্তরায় জামাতের এমন অভিযোগ রাষ্ট্রপতি নির্বাচনের আগে অবান্তর বলে মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। বড় বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। এর আগে জামাত জোট প্রার্থী কর্নেল অলি আহমেদের প্রস্তাবক সমর্থক সহ প্রতিনিধি দলের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। তারও দুটি মনোনয়নপত্রের মধ্যে প্রথমটি বৈধ ঘোষণা করা হয়। পরে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার প্রতিবন্ধকতার সমালোচনা করেন তারা। সংবিধানের 70 অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের
পথে একটি বড় ধরনের অন্তরায়। নির্বাচন কমিশনের পক্ষে রাষ্ট্রপতি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তথ্য জানান ইসি সচিব। আগামী 20 তারিখ বিকাল 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। 35 বছর পর সংসদীয় শাসন ব্যবস্থায় দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হতে যাচ্ছে আগামী 20 আগস্ট। জাতীয় সংসদে এই ভোট অনুষ্ঠিত হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 53 জনে দাঁড়িয়েছে, বাড়ছে ক্ষয়ক্ষতির তালিকা। ভূমিকম্পে বিধ্বস্ত পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ঘোষণা করা হয়েছে 14 দিনের জরুরি অবস্থা। ঘরছাড়া প্রায় 5,000 মানুষ, এর মধ্যেই প্রায় 300 আফটার শক রেকর্ড করা হয়েছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।